আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বায়তুল মোকাররমে ১১ দলের বিক্ষোভ, সহিংসতা বন্ধ না হলে আরেকটি গণ অভ্যুত্থানের সাক্ষী হবে বাংলাদেশ। সরকারকে হুঁশিয়ারি করলেন গোলাম পরোয়ার। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে জামাতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বিকাল ৪:৫০ আনুষ্ঠানিকভাবে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর জানাবো জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি। বহুল আলোচিত জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করল ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করেন দলটির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ। এদিকে শেখ হাসিনার জন্য আটকে থাকবে না ভারত বাংলাদেশের সম্পর্ক, বললেন মির্জা ফখরুল। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেটি শেখ হাসিনার জন্য আটকে থাকবে না, সেটি এখন থেকে আমাদেরকে আসলে এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি বলেন, শেখ হাসিনাকে আমরা বাধা মনে করি না, আমরা নিজেরা কাজ করতে চাই এবং নিজেরা সে অনুযায়ী আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই। এবারে জানাবো হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরীকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের। অবশেষে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান। দীর্ঘ সময় তিনি সরাসরি জামাত ইসলামকে ভোট না দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতেন, অর্থাৎ তিনি বিএনপিকে ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করতেন। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের বগুড়া ৬ আসন শূন্য ঘোষণা করল নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া ৬ আসনে শূন্য ঘোষণার জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি দেয় বিএনপি। তারেক রহমান যেহেতু ঢাকা থেকে একটি আসন থেকে নির্বাচিত হয়েছেন, সুতরাং এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে সবকিছু হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সহিংসতা বন্ধ না হলে আরেকটি গণ অভ্যুত্থানের সাক্ষী হবে বাংলাদেশ, বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশের নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে জামাতি ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪:৫০ আনুষ্ঠানিকভাবে বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিক্ষোভ সমাবেশে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হওয়া মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। সমাবেশে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা নির্বাচন পরবর্তী সহিংসতার কড়া ভাষার নিন্দা জানান। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি গণ অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। সেই সঙ্গে নির্বাচন কমিশন ইসিতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যেসব আসন নিয়ে আপত্তি জানানো হয়েছে সেসব দ্রুত নিষ্পত্তির বার্তা দিয়েছেন তিনি। এদিকে নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ খিলাফতে মজলিসের আমির ঢাকা ১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মামুনুল হক বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকার নিয়ে তামাশা করা হয়েছে। প্রহসনের ফলাফলের পর সারা দেশে ১১ দলীয় নেতাকর্মীদের উপর জুলুম করছে
করছে সাবেক মজলুম দল। রক্তস্নাত গণঅভ্যুত্থানের পর আর কোনো ফ্যাসিবাদ এদেশের মানুষ মেনে নেবে না। জুলাইয়ের চেতনা সমুন্নত না থাকলে আমরা আবার মাঠে নামব। সমাবেশে উপস্থিত হয়ে হাদি হত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নের দ্রুত পদক্ষেপের উপর জোর দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও বলেছেন, ভোট ডাকাতদের পরিচয় প্রকাশ হয়ে গেছে। ভোট ডাকাতদের কাছ থেকে পাওনা বুঝে নেব। হাদি হত্যার বিচারের পদক্ষেপ নিন। সংস্কারে হ্যাভোটের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে, অন্যথায় দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে জুলাই শক্তি। সকল দাবি করাই গণ্ডায় আদায় করা হবে বলে সেখানে জানানো হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি। বহুল আলোচিত জুলাই সনদ অবশেষে স্বাক্ষর করেছে 24 জুলাই। গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা দলটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারের কার্যালয়ে এ বিষয়ে তারা এই সনদটি স্বাক্ষর করেছে। যমুনায় এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এনসিপি এখন নতুনভাবে কাজ করতে শুরু করেছে। কারণ তারা এখন জাতীয় সংসদে যাচ্ছে। সংসদে গিয়ে তারা সারা দেশের মানুষের মনের কথাগুলি তারা মূলত সরকারের সামনে তুলে ধরতে চায়। সেজন্য ইতিমধ্যেই তারা বিভিন্ন বিষয়াদি নিয়ে কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেটিকে সামনে রেখে বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই বিষয়টি সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। পুরো বাংলাদেশের মানুষ সেসব বিষয় নিয়ে কাজ করছে এবং সরকার মনে করে যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার এই পুরো বাংলাদেশের সিস্টেমগুলো তিনি নতুনভাবে গড়ে তুলতে চান এবং তিনি এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলো নিয়েই কাজ করছেন। শেখ হাসিনার জন্য আটকে থাকবে না ভারত বাংলাদেশের সম্পর্ক, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক দীর্ঘদিন ধরে, আর সেই সম্পর্ককে আমরা আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি আরও বলেছেন যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে দীর্ঘদিন ধরে যে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশটাকে শুধুমাত্র পুতুল রাষ্ট্র হিসেবে তৈরি করে রেখেছিল, সেখান থেকে এখন রাষ্ট্র আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বেরিয়ে এসেছে। তাই এখন থেকে সবাইকে আসলে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন নতুন করে সবকিছু সেভাবেই দেখভাল করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকেই খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং তিনি এসব বিষয় সামনে নিয়ে এসেছেন। তবে আগামীতে আমরা ভারতের সঙ্গে ন্যায্যতা ও সম্মানের ভিত্তিতে একটি সম্পর্ক গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সরকার এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবার জন্য সবাইকে নির্দেশনা দিয়েছেন। হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরীকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। আজ দুপুরে 16 ফেব্রুয়ারি টেলিফোনে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে এই আমন্ত্রণ জানান দায়িত্ব নিতে যাওয়া বাংলাদেশ এর প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যায় তারেক রহমানের সৌজন্যে সাক্ষাৎ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে এর আগে গতকাল রোববার সন্ধ্যা 7টায় বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতের আমিরের বাসায় যান। এরপর রাত 8:30টার দিকে তিনি রাজধানীর বেইলি রোডে
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। নির্বাচনের দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির একমাত্র জোটসঙ্গী জামাত ইসলাম। একসময় জোটসঙ্গী তারা ছিল এবং একসঙ্গেই তারা সবকিছু করেছে, কিন্তু এখন বিএনপি নতুন করে তাদেরকে সাজিয়ে তুলেছে। তারা এককভাবে বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধিদের দিয়েছে এবং তারা বিপুল ভোটে জয়লাভ করেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।